ক্ষণিকের জন্য নিজের হুঁশ খুইয়ে ফেলা মেয়েটির কান্নারত কণ্ঠে বলা অভিযোগগুলো দর্পণের বিক্ষিপ্ত মস্তিষ্কে কাটার ন্যায় চুবল। ফোন কানে চেপে সজোরে চেয়ারে লাথি লাগিয়ে ধপাধপ পা ফেলে অফিস রুম থেকে বেরিয়ে নীরবে চলে যায়। রুক্ষ গলায় খানিক চেঁচিয়ে বলে, Come on, Siasha. I'm continuously saying that I'm busy and you are doing such a childish behavior. তুমি কি বুঝতে পারছো না আমি কি বলছি? আমি বসে বসে খাই না, আমার কাজ করতে হয়। প্রথমবার উঁচু আওয়াজে বলা কথাটির পরিপ্রেক্ষিতে মেয়েটির কান্নারত মুখটি স্তম্ভিত হয়ে রইল খানিক। নিজেকে সামলাতে গেলে অষ্টপটে তাচ্ছিল্যের হাসি ফুটে ওঠে। দেহের ভার ছেড়ে নিশ্চল নিস্তরঙ্গভাবে সঙ্গী বানায়। ম্লান কণ্ঠে বলে, আই এম রিয়েলি ডুইং চাইল্ডিশ বিহেভিয়ার দর্পণ। আপনাকে হারিয়ে ফেলার কথাটি যখন মস্তিষ্কে আসে আমি বাচ্চাদের মতো হয়ে যাই, জেদি। বাচ্চারা যেমন খেলার জন্য জেদ করে, এটা তার লাগবেই, আমারও তেমন জেদ কাজ করে, আপনাকে আমার লাগবেই। ও, আমি আবারও কথা বাড়াচ্ছি, আপনি তো ব্যস্ত, আপনার অনেক কাজ। এমন না হোক আপনার এই ব্যস্ততার আড়ালে আমি হারিয়ে যাই। দুঃখিত, আপনাকে আর বিরক্ত করব না। অপর পাশে নিস্তব্ধতা অনেক আগেই ছেয়ে গেছে। তবুও কানে ঠেকানো ফোনটি সরু দৃষ্টির ক্রোধ যে অচিরেই পালিয়ে গেছে। অনর দৃষ্টির নিকষ কালোয় নিমজ্জিত গগনে মিটিমিটি করে জ্বলতে থাকা তারাদের দিকে। প্যান্টের পকেট থেকে হাতটি বের করে দর্পণ। কান থেকে ফোনটা নামালেই হোম স্ক্রিনের ছবিটি জ্বলজ্বল করে ওঠে। বাঁকা চোখে লালচে ঠোঁট উল্টে তাকিয়ে আছে তার দিকে। কথা বলার সময় নানা অঙ্গিভঙ্গি করে মেয়েটি। এটা খুব রেয়ার সে মেয়েটার এই অঙ্গিভঙ্গিগুলোকে ক্যামেরাবন্দি করতে সফল হয়। তেমনি মেয়েটির অজান্তেই এক রেয়ার পিকচার এটি। তার খুব পছন্দেরও। দৃষ্টি সরিয়ে নেয় সে। তপ্ত শ্বাস ফেলে ফোনটা পকেটে ঢুকিয়ে অফিস রুমের দিকে পা বাড়ায়। দর্পণ ঢুকতেই সকল অফিসাররা নড়ে চড়ে ওঠে। এখানে উপস্থিত সকলে ট্রাই 7 কেসটির জন্য কাজ করছে। দর্পণ নিজের জায়গায় বসে বলে, শুরু করুন আপনারা। সকলে একে অপরের মুখ চাওয়াচাই করলো। তার মধ্যে একজন মিনমিন করে বলল, আমি বলেছি আমার কোনো সমস্যা রয়েছে? গম্ভীর কণ্ঠে সকলেই ঘন ঘন মাথা নেড়ে বলে। আশরাফ ব্যস্ত হাতে কক্ষের দ্বিতীয় দরজায় লক খুলে কাঙ্ক্ষিত কক্ষে ঢুকতে অত্যন্ত শীতল হাওয়া বাড়ি খেল দেহে। দেহের নুয়ে থাকা লোমগুলো শটান হয়ে দাঁড়িয়ে গেল অতিরিক্ত ঠান্ডা হাওয়ায়। পুরো ঘর অন্ধকার। অস্থির পানে এদিক ওদিক তাকালে চোখ যায় দেয়ালের কোণা থেকে আসা মৃদু আলোর উৎসের দিকে। দুহাতে ফোন আঁকড়ে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়েটি। অক্ষিদয়ে কোনো অশ্রু না থাকলেও নিকষ কালোয় আবৃত অক্ষিপল্লদয়ে ভিজে দলবদ্ধ হয়ে আছে। আশরাফ এসি বন্ধ করে ধীর পায়ে এগিয়ে যায়। হাঁটু কেড়ে ঠিক শিয়াশার সামনে গিয়ে বসে। কারো উপস্থিতি টের পেয়ে শিয়াশা তাকায় সামনে। আশরাফ দীর্ঘশ্বাস ফেলে দুহাত বাড়িয়ে দেয়। মেয়েটার নিস্তব্ধতা ভেঙে ফুপিয়ে কেঁদে উঠল। প্রবল বেগে আছড়ে পড়ে মামার বুকে। কাঁদতে কাঁদতে বলে, আমায় কেউ বুঝতে চাইছে না মামু, কেউ না। এতদিন আমি শক্ত কণ্ঠে পাপার সাথে লড়ে এসেছি, যার ভরসায় সেই আমার প্রতি নির্লিপ্ত, যে যার মতো যুক্তি দেখিয়ে আমায় দমিয়ে দিচ্ছে, অথচ আমি একজন অসহায় দুর্বল বোকা মেয়ে যে কিনা নিজের অনুভূতির সাথে পেরে উঠছি না। মামু প্লিজ, পাপাকে একটু বোঝাও না, আমায় এত বড় শাস্তি কেন দিচ্ছে? এতটা কঠোর সে কি করে হতে পারে? তার সিয়ার হাতে বিষ কিভাবে তুলে দিতে পারে সে? তার সিয়াকে এত বড় অপরাধ করে ফেলেছে, যার জন্য তাকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। আমি কি এতটাই খারাপ মামু? প্লিজ বলো না। আশরাফ শক্ত করে জড়িয়ে ধরলো ভাগ্নিকে। মাথায় হাত বুলাতে বুলাতে শান্ত করার প্রয়াসে বলল, আমার সিয়া বেস্ট, দুনিয়ার সবচেয়ে ভালো মেশে। পাপা এখন রেগে আছে তাই ওভাবে বলে ফেলেছে, ওটা মাথায় নেয় না। আমি দুলা ভাইয়ের সাথে কথা বলবো, আর তোর ওই মেজরের সাথেও বলবো। আমার সিয়াকে কাঁদায়, কত বড় সাহস! এখন কান্না থামা। চোখের কি অবস্থা করেছিস দেখ। তোর ওই রক্তারা মেজর তোকে দেখলে বেহুশ হয়ে যাবে। ওঠ, ওই উর্মিলা শারমিলা চোখে কি যেন দেয় না, সস না যেন আলু, চল ওগুলো দিয়ে দিই। মামার করা মস্করায় মেয়েটার কান্না থামে না। বুকের ভেতরে চলা ঝড় সামলে ওঠা দুষ্কর। কিছুক্ষণ বাদে সে মুখ তুলে মামার দিকে তাকিয়ে শুধায়, পাপা কেন সেনা কর্মকর্তাদের পছন্দ করে না মামু? আশা বিব্রত চাহনিতে তাকায়। বিব্রত বোধ লুকিয়ে স্বাভাবিকভাবেই বলল, তোর পাপা কেন, তোর নানু ভাই, আমি, তোর মা, এমনকি যারা এই সামরিক বাহিনীর সাথে যুক্ত, তারা কেউই চায় না তাদের পরিবারের কেউ এর সাথে জড়াক। তাই দুলাভাইও চায় না। তোর নানু ভাই তোর মাকে তোর পাপার সাথে বিয়ে দিতে চাইতো না। যত যুক্তির মতো উত্তর না মেলায় মেয়েটি চুপ করে পড়ে রইল মামার বুকে। কার্নিশ বেয়ে অনবরত গড়িয়ে পড়ছে অশ্রু। সর্বদা নরম স্বরে কথা বলা ব্যক্তিটির মুখ থেকে
শোনা ওই দর আওয়াজ তার ভেতরকার বিচ্ছেদের ভয় আরো বাড়িয়ে দিচ্ছে। মধ্যরাতের নিশিপোকারা রাতের নিস্তব্ধতা কাটানোর তীব্র প্রচেষ্টায় মত্ত। গগনের বুকে তখন রাতের সর্দারনি তার সিংহাসনে বসে বসে পুরো ধরণীতে আলো ছড়াচ্ছে। রাতের সবচেয়ে মুগ্ধকর দৃষ্টিনন্দনীয় একটি গ্রহ হলো মৃণাঙ্ক। যুগ থেকে যুগান্তরের ইতিহাসে যতবার রাতের সৌন্দর্যের বর্ণনা এসেছে, ততবারই সেই বর্ণনার মুখ্য ছিল মৃগাঙ্ক। সভ্যতার শুরু থেকে এখন পর্যন্ত এর প্রতি মুগ্ধ হয়নি এমন আদম সন্তান খুঁজে পাওয়া দুষ্কর। আশা করা যায় সভ্যতার শেষের মুহূর্ত পর্যন্ত এর প্রতি মুগ্ধতা বজায় থাকবে। তাই তাকে অন্ধকার রজনীর সর্দারনি বললে খুব একটা অপরাধ হবে না। ছুটে আসা আলোক ছটায় ধরণীর উক্ত প্রান্তের কোনায় কোনায় আলোকিত হয়ে আসে। সেই আলোয় দৃশ্যমান দোদুল্যমান বাটারফ্লাই গাছগুলো। বারান্দায় ঝুলন্ত বাগানের সবুজের মাঝে টকটকে লাল রঙা বাটারফ্লাই গাছটির দুধর্ষ রাজত্ব চলছে। চাঁদের আলোয় সেই নজর কাড়া টকটকে রংটি অনেকটাই দৃশ্যমান। সকাল হলেই তার টকটকে লাল পাতা দুটো ডানার মতো ছড়িয়ে থাকে, সন্ধে হলেই আবার ডানার ন্যায় পাতা দুটো একত্রিত হয়ে যায়। তার এই সৌন্দর্যের কাছে সবুজ অ্যারোহেড গাছটি মাথা উঁচু করে দাঁড়াতে পারে না, সর্বদা মাথা নিচু করেই ঝুলে থাকে। কারণ ওই বাটারফ্লাই গাছটি সবার আগে সকলের আকর্ষণ কাড়ে নিজের আকর্ষণীয় রঙের দ্বারা। বারান্দার গতিতে হাত পা ছড়িয়ে বসে থাকা সাইফের মাথার উপর 3টে বাটারফ্লাই গাছ ঝুলছে। অনেকক্ষণ ধরেই সাইফ এখানে বসে আছে। সকলের আকর্ষণকারী এই গাছটি প্রজাপতির ডানার আকৃতির ন্যায় পাতাগুলো চুপসে থম মেরে বসে আছে। কেননা সাইফ নামক দৃষ্টিধারী মানবটির একটু আকর্ষণ কাটতে পারেনি সে। এ তো ভারী অপমান। এসেছে থেকে হাতের ওই পোশাকটির দিকেই তাকিয়ে আছে। হয়তো তাতে ইগো হার্ট হয়েছে তার। কি আছে ওই পোশাকটিতে? তার ডানাদের থেকেও সুন্দর বুঝি? সাইফ কোলের উপর পোশাকটিতে অনবরত হাত বুলিয়ে যাচ্ছে। এই পোশাকটির কোথায় কি আছে সে সব জানে। একটা ম্যাটারনিটি ফ্রক। কল্পনায় ভেসে উঠল রঙিন অতীতগুলো। আনমনে হেসে উঠল সাইফ। সেদিন বৃহস্পতিবার ছিল। কর্মজীবনের শুরু থেকে আশফাক আহমেদ অজানা কারণে সাইফকে সহ্য করতে পারত না। পুরোপুরি অজানা নয়, একটু আন্দাজ আছে তার। হয়তো তার ঔদ্যতা জেদি আচরণের কারণে। সেটা যাক। ওই জাদ্রেল তাকে পছন্দ করুক বা না করুক তাতে তার কি? তার মেয়ে তো পছন্দ করে, তাতেই সে সন্তুষ্ট। তবে তার সন্তুষ্টিতে খানিক কুনজর পড়ে অবশ্য আশফাক আহমেদেরই। গত সপ্তাহে দুর্ভাগ্যক্রমে আশফাক আহমেদ জানতে পেরে যায় সাইফ এবং আশার প্রণয়ের কথা। সেই থেকেই সাইফের উপর 3rd ডিগ্রি টর্চার চলছে। সকাল 5:30টায় ডিউটি শুরু হয়। ব্রেকফাস্ট টাইম, লাঞ্চ টাইম সেই শিডিউলের মধ্যেই খুঁজে পাওয়া যায় না। তার মধ্যে ক্রুর ব্যবহার তো আছেই। ডিউটি শেষ হওয়ার কোনো সুনির্দিষ্ট টাইমই, কখনো রাত 2টো তো কখনো 3টে। ও হ্যাঁ, সাথে হুমকি ধমকি তো ফ্রি। এ যেমন তার মেয়ের সাথে কোনো প্রকার যোগাযোগ রাখলে চাকরি খেয়ে নেবে, জেলে পুরে দিবে, ইত্যাদি ইত্যাদি। এহেন হাস্যকর হুমকি ধমকি সাইফের চারিধারেও ঘেঁষতে পারে না। তার ক্ষতি সাধন তো দূরের কথা, ভবিষ্যতের শ্বশুর, তাই দাঁতে দাঁত চেপে সাইফ সহ্য করে নেয় সকল অত্যাচার। সাইফের বাবা একজন সরকারি ব্যাংক কর্মকর্তা। তারা 2 ভাই। বড় ভাই বাবার মতোই সরকারি কর্মকর্তা, ভদ্র গুণে একদম বাবার অবিকল তার বড় ভাই। আর সাইফ ঠিক তার উল্টোটা। ছেলের উদ্যতা জেদি আচরণে সাইফের বাবা প্রচুর রাগারাগি করতেন। সে কখনোই চাইতো না ছেলে এমন কোনো চাকরি করুক, কিন্তু সাইফ মহা তেরা। এ কাজে সে ফ্যান্টাসি খুঁজে পায়। সরকারি চাকরির মতো বোরিং চাকরি করে প্যাটমোটা ঘুষখোর হতে সে ইচ্ছুক নয়। রাত বেরাতে ঘরে আসা, দূর দূরান্তে মিশনে যাওয়া, ছেলের রক্তাক্ত দেহ দেখতে তার বাবা কোনো ক্রমে রাজি না। রোজকার ঝগড়ার অবসান করে সে একদিন রাত 3টার সময় সাইফকে ঘাড় ধরে ঘর থেকে বের করে দেয়। বলেছে সুস্থ সবল টাইমলি যেদিন ডিউটি কোর্টে থেকে ফিরে বলেছে সুস্থ সবল টাইমলি যেদিন ডিউটি থেকে ফিরতে পারবে সেই দিনই শুধু ঘরে ফেরে যেন, এছাড়া যেন রাস্তায় ঘুমায়। বাবার এমন কঠোর আচরণে সেই রাত সাইফ ভবঘুরে হয়ে ঘুরে বেরিয়েছিল। সকাল হতেই পথ শিশুদের নিয়ে একসাথে নাস্তা করে বাবার ঘরের জানলার কাচ ভেঙেছে ঢিল ছুঁড়ে। তারপর হাসি মুখে অফিস গিয়েছিল। তখনই নিজের জন্য একটা আলাদা ফ্ল্যাট কিনে নেয়। যেদিন ডিউটি টাইমলি শেষ না হয় সেদিন নিজের ফ্ল্যাটে ঘুমায়। এ নিয়ে সাইফের মায়ের আহাজারের শেষ নেই। স্বামীর সাথে রাগ করে বহুদিন স্বামীর কামরা ত্যাগ করে অন্যত্র থেকেছে ভদ্রমহিলা। যদিও এতে সাইফের সরকারি চাকরিজীবী বাপের কিচ্ছু যায় আসে না। সাইফ তারা তো আর শুধু শুধু সাধু হয়নি, সেখানে ওই ভদ্রলোকেরও হাত রয়েছে। রাত 3:15। সাইফ ক্লান্ত অবসন্ন দেহটি টেনে হিঁচড়ে নিজের ফ্ল্যাটে ঢুকায়। তার ডিউটি শেষ হয়েছে 2টোয়। হোটেল থেকে খেয়ে বাসা পর্যন্ত আসতে আসতে এতটা বেজে গেছে। ইউনিফর্ম জুতো সই সোজা গিয়ে বিছানায় ধপ করে উবু হয়ে শুয়ে পড়ল। মিনিটের মাঝেই ঘুমিয়ে পড়ল সাইফ। খুবই ক্লান্ত ছিল।
5 মিনিটের মাথায় ঘরটা ঝনঝনিয়ে উঠল মোবাইলের অনবরত রিংটোনে। সাইফ ঘুমের ঘোরে ফোনটা কানে তুলে। কেউ ফুপিয়ে কাছে। সাইফের সেদিকে খেয়াল নেই, সে তন্দ্রাচ্ছন্ন। আশা কাঁদতে কাঁদতেই বলল, পাপা আমার বিয়ে ঠিক করেছে সাইফ, আপনি কিছু করুন। সারাদিন তো মাথার ভেতরে ঘুরে এই বাপ বেটি, কিন্তু ঘুমের মাঝেও এই বাপ বেটি এখন তাণ্ডব শুরু করেছে। সাইফের কানে যাচ্ছে আশার সব কথা, কিন্তু মাথা কাজ করছে ঘুমের বিভোরে। আশা বারবার সাইফকে ডাকছে। সাইফ, আপনি কি শুনতে পারছেন? আশা এবার খানিক চেঁচিয়ে উঠল। আচমকা কান ফাটানো চিৎকারে সাইফ হকচকিয়ে লাফ দিয়ে উঠে। ওই শালা কে রে? শালার বাপ বেটি সারাদিন এত মাথা খাও, তাতে হয় না? এখন স্বপ্নেও এসেছিস মাথা খেতে? তোদের দুটোকে আমি দেখে নেব। সাইফ, নিজের ভাষা ঠিক করুন, নয়তো আপনার চাকরি খেয়ে নেব। সাইফের ঘোর ভাঙে আবারও ভেসে আসা রিনরিনে নারীর কণ্ঠে। এদিক ওদিক তাকিয়ে নিজের অবস্থান আন্দাজ করতে পারলো। সে চৌকিতে পড়ে থাকা মোবাইল হাতে নেয়। কলে আসা। সাইফ জিভ কাটলো। পরপরই সে দাঁত কিরমির করে তাকায় ভেসে থাকা ছবিটির দিকে। সারাদিন বাপ চাকরি খাওয়ার হুমকি দেয়, সারা রাত বেটি। এ দুটোকে সে দেখে নিবে। বিয়ে করে 2 দিন না খাইয়ে রাখবে বেটিকে। তারপর দেখবে 2 বাপ বেটি কিভাবে চাকরি খাওয়ার হুমকি দেয়। আর বাপকে তো সামনে রেখে মেয়েকে চুমু খাবে। এটাই ওই জাদরাল আশফাক আহমেদের উচিত শিক্ষা হবে। সে দাঁতে দাঁত চেপে রাগ সংবরণ করে ফোন কানে তুলল। হুমকি ধুমকি দেওয়া শেষ হলে যা বলতে ফোন করেছো তাই বলে ফোন রাখো। ঘুমাবো। তোমার বাপ সারাদিন খেতে দেয়নি, 2টো পর্যন্ত ডিউটি করিয়েছি। তার ড্যাশ ড্যাশ তোমাকে বললাম না, তাহলে তো আবার বেয়াদব বলবে। যা বলার তাড়াতাড়ি বলো। পাপা আমার বিয়ে ঠিক করেছে। বিয়েতে নাচার মানুষ পাচ্ছ না, আমি আসবো? সাইফ বিরক্তি কণ্ঠে বলে। সাইফ! আশা চেঁচিয়ে উঠল রাগে। সাইফ ডুলছে, ঘুমিয়ে পড়ে যাচ্ছে। সে আর বসে থাকতে পারছে না। ধপ করে বালিশে মুখ ডুবিয়ে কোনো মতে মাফ চেয়ে বলল, দুঃখিত আশা, তুমি তোমার ওই জাদ্রেল থুতির দুঃখিত আশা, তুমি তোমার ওই জাদ্রেল থুরি তোমার পাপার কথায় ভয় পাচ্ছ কেন? তোমার সাইপের উপরে তোমার বিশ্বাস নেই? ওই জাত না মানে তোমার বাপ। ও শিট, এই লোককে তো আমি সম্মানই দিতে পারি না। কান থেকে ফোন সরিয়ে সাইফ বিড়বিড় করলো। আবারও ফোন কানে নিয়ে বলল, তোমার বাবার সামনে থেকে তোমায় আজ ঘরে তুলবো, এটা শুনে রাখো। আর এখন নিজেকেও একটু ঘুমাও, আর আমিও একটু ঘুমাই প্লিজ। তোমার পায়ে পড়ি, রাত 3টা বাজে। আশা খুশি হয়ে গেল। চোখের পানি মুছে হাসি মুখে বলল, ধন্যবাদ সাইফ, ভালোবাসি। সাইফ শুনেনি, সে ইতিমধ্যেই নাক টানছে। বিয়ের আসর থেকে বর্তমান সেনাপ্রধান আশফাক আহমেদের একমাত্র মেয়েকে নিয়ে পালিয়েছে তারই তত্ত্বাবধানে কর্মরত এক জুনিয়র কর্মকর্তা। ওয়েডিং ভেন্যুতে নিমন্ত্রিত 7 জন কর্মকর্তা, যারা সাইফের ঘনিষ্ঠ বন্ধু, তারাও এই অপকর্মের সাথে জড়িত। আশফাক আহমেদ পুরো ফোর্স লাগিয়ে দিয়েছে ঢাকা থেকে যেন কোনো বাস গাড়ি কিচ্ছু বেরোতে না পারে। আশফাক আহমেদ লাস্ট ওয়ার্নিং দিয়েছিল ওয়ালিউল্লাহকে, 2 ঘন্টার মাঝে যদি তার মেয়েকে তার সামনে না এনে দিতে পারে, তবে সাইফ সহ সকলকে চাকরি থেকে সাসপেন্ড করা হবে। 7 জন বাধ্যগত ছেলের মতো মাথা নেড়ে সেখান থেকে বের হয়ে আসে। তার ঠিক 10 মিনিটের মাথায় গেট দারোয়ান আশফাক আহমেদকে একটা খাম দেয়, যার মধ্যে কাবিননামার কপি এবং একটা চিঠি দেয়। চিঠিতে লেখা, আশফাক আহমেদ রাগে ফেটে পড়ে। 7 জনের অভিভাবককে অফিসে ডেকে যাচ্ছে তাই ভাবে অপমান করে, সাথে সাসপেন্ড লেটারও ধরিয়ে দেয়। চলতি মাসের বেতন তো দূরের কথা। সকলের অভিভাবক আসলেও সাইফের অভিভাবক আসেনি, তাই আশফাক আহমেদ বাধ্য হয়ে সাইফের বাড়িতে যায়। সেখানে গিয়ে বুঝলো সাইফ কেন এত রক্তারা জেদি উচ্ছন্নে যাওয়া একটা ছেলে। সাইফের ঘরের ডোল বাজতেই সাইফের বাবা গম্ভীর মুখে দরজা খুলে দেয়। আশফাক আহমেদ তার ফোর্সের সাথেই দাঁড়িয়ে আছে। সে স্বাভাবিকভাবেই জিজ্ঞাসা করে, জি, কাকে চাই? আশফাক আহমেদের রাগ তরতর করে বেড়ে যায়। কেমন দায়িত্বজ্ঞানহীন বাবা, নিজের ছেলে এত বড় অপরাধ করেছে আর এই লোক এখনো জিজ্ঞাসা করছে কি চাই। সে চড়াও হয়ে উঠল তার উপর। কাকে চাই মানে? কেমন বাবা আপনি? আপনার কি কোনো বিবেক বুদ্ধি আছে কোনো? হ্যাঁ, আপনার ছেলে এত বড় একটা কাণ্ড ঘটিয়েছে আর আপনি বলছেন কাকে চাই? কোথায় আপনার ছেলে? এক্ষুনি বের করবেন তাকে আমার সামনে। তাকে আমি জেলের ভাত খাইয়ে ছাড়বো। আমার মেয়েকে নিয়ে পালানোর দুঃসাহস সে কিভাবে করে? সেনাবাহিনীর ভিড় আশফাক আহমেদের এমন গর্জনে অন্যান্য ফ্ল্যাটের সকলেই জড়ো হয়ে গেল সেখানে। তবে সকলকে অবাক করে দিয়ে সাইফের বাবা শান্ত গলায় বলল, আমার একটাই ছেলে, সে হলো সাদাব, যে তার স্ত্রী মায়ের সাথে খাবার খাচ্ছে এখন। আপনি চাইলে আমি তাকে ডাকতে পারি। বলে সে সাদাফকে ডেকে পাঠায়। সাদাফ এসে ভদ্রতার সহিত তাকে সালাম দেয়। সালাম গ্রহণ করার মতো সুবুদ্ধি আর ঠান্ডা মস্তিষ্ক এখন নেই আশফাক আহমেদের। সে গর্জে উঠল, আপনি মস্করা করছেন আমার লগে? আপনার সাথে
আমার মস্করা করার মতো সম্পর্ক আছে কি? আশফাক আহমেদ ফুসফুস করতে করতে আবারও বলে, ভালোই ভালোই ছেলের ঠিকানা বলুন, কোথায় আছে সে? আমার মেয়ে কোথায় আছে, কেমন আছে, নয়তো আপনাদের 3 বাপ ছেলেকে আমি কোর্টে উঠিয়ে ছাড়বই বলে রাখলাম। সাইফের বাবা ঘাড় কাত করে বলল, আমি তো বলেছি আমার আর কোনো ছেলে নেই। বাকিটা আপনার ইচ্ছা, আপনি যা করার আপনি করতে পারেন। রাত হয়েছে, ডায়াবেটিসের ওষুধ আছে, আপনি এখন আসতে পারেন। বলেই সে মুখের উপর দরজা বন্ধ করে দেয়। আশফাক আহমেদ হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে। এমন কোনো জায়গা বাদ রাখেনি মেয়েকে খুঁজতে। শেষ পর্যন্ত সাইফের 7 বন্ধু উধাও। আশফাক আহমেদ তখন অসাড় হয়ে যায়, অপেক্ষা করতে থাকে মেয়ের একটুখানি খোঁজ পাওয়ার আশায়। তার স্ত্রী চলে যাওয়ার পর থেকে ভালো মন্দ খুঁটিনাটি যে কোনো সিদ্ধান্তের জন্য সে আশার সাথে আলোচনা করত। তার পুরোটা দুনিয়ায় আশা আর আশরাফ ছাড়া কেউ নেই। মেয়ের এমন কাজে লোকটার অন্তঃস্থলে ক্ষত হয়ে যায়। গতকাল রাতেও তাকে কত অনুরোধ করলো বিয়েটা আটকানোর জন্য, কিন্তু সে কোনো মতে রাজি হয়নি, যার কারণে মেয়ে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। দরজার আড়ালে দাঁড়িয়ে থাকা আশরাফ মলিন মুখে বাবাকে দেখে। কনে সাজে আশা বেদরম মারছে বিছানায় কাচুমাচু হয়ে শুয়ে থাকা সাইফকে। সাইফ লাফাচ্ছে আর কাচুমাচু করে তাকাচ্ছে আশার দিকে। একটা সময় আশা হাঁফিয়ে উঠে হাতের ট্রাভেল ব্যাগটা ছুঁড়ে মারে সাইফের মুখ বরাবর। রাগে ফুসফুস করতে করতে আশা পাশে রাখা টুলে বসে। সাহেব বোকা বোকা হাসি দেয় তার দিকে তাকিয়ে। হাতের ব্যাগটা আস্তে করে পাশে রাখে। খোলা চেইনের ভেতর থেকে একখানা মশারি সেথায় স্পষ্ট দেখা যাচ্ছে। আশা মূলত এর কারণে রেগে আছে। কোনো ছেলে বউ নিয়ে পালানোর সময় ব্যাগে করে মশারি আনে? এছাড়া একটা টি শার্ট কেন, একটা রুমালও নেই তাতে। এমন ভারী পোশাকে সে এখন কিভাবে থাকবে? সাহেব মিনমিন করে বলে, এত রেগে আছো কেন আশু? মশারি নেই, কে আবার বাসা থেকে পালায়? আশা রাগান্বিত গলায় বলল। সাহেব ঠোঁট উল্টায়, ফের মিনমিনে কণ্ঠে বলে, ভয়ে উত্তেজনায় ভুল হয়ে গিয়েছে। তুমি তো জানো তোমার বাপ না মানে আমার শ্রদ্ধেয় শ্বশুর কিভাবে চাপের উপরে রাখে। তার ওই জল্লাদের মতো চোখ না মানে সে যে রাগী দৃষ্টিতে আমার দিকে তাকায়, মনে হয় যেন আমি তার সেনাপ্রধানের গদি নিয়ে টানা হেঁচড়া করছি। এটাও ওটাও করব শীঘ্রই। ওই গদির যোগ্য হকদার আমি, তোমার ওই ঘুষখোর বাপ না। এর জন্য আমার মাথাটা মাঝে মধ্যে কাজ করে না। কি ঢুকাতে গিয়ে কি ঢুকিয়ে ফেলেছি, তুমি টেনশন করো না। অলির মায়ের কাছে অনেক শাড়ি আছে, সেগুলো পরবে। সাইফের কৈফিয়তের আশার রাগ কমল না, বরং ফুসফুস করতে করতেই আশা একটা সময় ফুপিয়ে কেঁদে ওঠে। সাইফ হতভম্ব হয়ে যায়, হুড়মুড় করে বিছানা থেকে নেমে ছুটে যায় আশার কাছে। দুহাতের আজলায় মেয়েটার গাল দুটো আঁকড়ে ধরে ব্যতিব্যস্ত হয়ে বলে, আরে বোকা মেয়ে, কাঁদছো কেন এভাবে? আর কাপড়ের চিন্তায় এর জন্য কেউ কাঁদে? আমি এক্ষুনি কিনে আনছি, তোমার যা যা লাগবে কান্না বন্ধ করো। আশা কাঁদতে কাঁদতে সাইফের পেট জড়িয়ে ধরে কানারত গলায় বলে, পাপা কিভাবে আছে আমি কিছু জানি না সাইফ। সে নিশ্চয়ই অনেক চিন্তায় আছে। তার প্রেশার বেড়ে গেলে অনেক অসুস্থ হয়ে পড়ে। আমি ছাড়া তাকে দেখার মতো আর কেউ নেই। আমি তাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। সে আমায় কখনো ক্ষমা করবে না। সাইফ এতক্ষণ বুঝলো মেয়েটার অযথা রেগে যাওয়ার কারণ। তারা এখন সিরাজগঞ্জে অলিউল্লাহর গ্রামের বাড়িতে আছে। এই পালানোর বুদ্ধিটা তার ছিল না। সে তো চেয়েছিল ওই জাদরুল শ্বশুরের সামনে থেকেই তার মেয়েকে বিয়ে করে ঘরে তুলবে, কিন্তু অলিউল্লাহ এই বুদ্ধি দিয়েছে। তারও খুব মনে ধরেছিল প্রস্তাবখানা। বরাবরই চ্যালেঞ্জিং কাজে সে ফ্যান্টাসি খুঁজে পায়। বিয়ের আসর থেকে মেয়ে নিয়ে পালাতে সে খুব ফ্যান্টাসি খুঁজে পেয়েছিল, তাই তো নাচতে নাচতে রাজি হয়ে গেছে। কিন্তু এখন আফসোস হচ্ছে মেয়েটার কান্নারত মুখশ্রী তার গিল্টি আরো বাড়িয়ে দেয়। তখন শীতকাল ছিল, অলিউল্লাহর মা আদর আপ্যায়নে কোনো কমতি রাখেনি। হরেক রকমের পিঠাপুলির দোকান খুলে বসেছিল। গ্রামীণ জীবনযাপনে অনভ্যস্ত আশার খুব বেগ পেতে হয় এখন পরিবেশে মানিয়ে নিতে। গ্রামের মহিলারা দলে দলে সকলেই দেখতে আসে নতুন বউকে। রাত বাড়তেই অলিউল্লাহদের ছোট টিনের ঘরটিতে হইচই পড়ে গেল। অলিউল্লাহ ও তার বন্ধুরা সকলে একসাথে মাঝরাতে বাড়িতে হাজির হয়। সারাটা রাত কেউ ঘুমালো না। শীতের রাতে উঠোনে আগুন জ্বালিয়ে তার পাশে হোগলায় সকলে কম্বল মুড়ি দিয়ে গোল হয়ে বসে। পিঠাপুলি, দেশি মুরগির ঝোল, রুটি, গরুর মাংস আর ফুলঝুরি পিঠার সাথে জমিয়ে আড্ডা দেয় সকলে। আশার মন খারাপে একটু হলেও আনন্দ এসে ভিড় জমায়। পুরোটা রাত সে উপভোগ করলো গ্রামীণ জীবন। প্রভাতের কিরণ ফুটতেই ধানের খেতে আছড়ে পড়া সোনালি রোদে প্রিয় মানুষটির বুকের সাথে লেগে থাকা শুকনো মাটির উপর খালি পায়ে হেঁটেছে। তবে সকাল 10টা বাজতেই তারা সকলে আবার নাস্তা করে বেরিয়ে পড়ে ঢাকার উদ্দেশ্যে। আশা বেশ অবাক হয় সাইফের এমন কাজে। আমরা এখন ঢাকাতে কেন যাচ্ছি সাইফ? সাইফ হাসি মুখে আশার সামনে এসে দাঁড়ায়। অলিউল্লাহর মায়ের পুরনো লাল রঙা শাড়িটির আঁচল মাথায় তুলে দিয়ে কপালে দীর্ঘ সময় নিয়ে ঠোঁট ছুঁয়ে দেয়। দু আঙ্গুলে থুতনি ধরে বলে,
তোমার সাইব বেয়াদব হতে পারে কিন্তু নির্দয় নয়। তোমরা বাবা মেয়ে দুজনেই ভালো নেই, তা আমি বেশ বুঝতে পারছি। তাই চলো, এখন যা হবে বুড়ো না মানে তোমার পাপার সামনে হবে। সে যদি বলে ডিভোর্স দিতে, দিয়ে দিব। তবে সাইফ, আশা থমকে ওঠে। এটা কেমন কথা? আর কখনো কথার মাঝে ডিভোর্স শব্দটা আনবে না। পাপা আর আপনাকে দুজনকেই আমার চাই। আপনাদের সকলকে নিয়ে ভালো থাকতে চাই আমি। সাহেব মুখ বিকৃত করে তাকায়, চেহারায় তার অসন্তোষ। আশা, পুরো কথাটা শেষ করতে দেবে তো? কিসের পুরো কথা? আমি তো বলছিলাম যদি ডিভোর্সের কথা বলে তবে তার সামনে থেকে আবার তুলে নিয়ে যাব। আশা থমথমে মুখে ফিক করে হেসে উঠল। এ লোক কোনোদিনও শুধরাবে না। সাহেব মাথা চুলকাতে লাগে, এদিক ওদিক তাকিয়ে কাঠের দরজাখানা চাপিয়ে দিয়ে ফিসফিস করে বলে, এই অলির কথা শোনা উচিত হয়নি, বুঝলে? বিয়েটা স্বাভাবিকভাবে হলে একটা স্বাভাবিক বাসর জুটত আমার কপালে। সেখানে আমি গতকাল সারা রাত চিন্তায় কাটিয়ে দিয়েছি। একটা চুমু খাওয়ারও মুড আসেনি আমার। এটা কোনো কথা হলো বলো? এখন আমার মুড এসেছে চুমু খাওয়ার। ঝটপট দুটো চুমু খাও তো। আশা মিটি মিটি হেসে সাইফের গালে ঠোঁট ছুঁয়ে দেয়। সাইফ চাপা স্বরে চেঁচিয়ে ওঠে, প্রাইমারি লেভেলের চুমু খাচ্ছ কেন আশা? আমি এখন অ্যাডাল্ট, দুদিন পরে বাপ হব। বড়দের মতো চুমু খাও। আশা চোখ পাকিয়ে তাকায় সাইফের দিকে। সাইফ নাছোড়বান্দা আশার আঁচল ধরে টানতে লাগলো। প্লিজ আশা, তোমার তো একটু দয়া হওয়া উচিত। কত বড় আত্মত্যাগ করেছি আমি। বিয়ে করেছি কিন্তু বাসর করিনি। কি অদ্ভুত কাণ্ড! লোকে শুনলে আমায় সি সি করবে। আশা ঠোঁটে ঠোঁট চাপে দরজা খুলতে খুলতে শাসানো কণ্ঠে বলে, নাটক কম করবেন সাইফ। এমন পরিস্থিতিতে আপনার এসব ফাজলামি আসে কি করে? আমি বের হচ্ছি, আপনি আসুন। সাইফ তড়িৎ গতিতে মেয়েটার হাত টেনে ধরে, অনুনয় করে বলে, তোমার বাপ আমাকে পেলে জেলে ঢুকিয়ে দিবে, তাতে কোনো সন্দেহ নেই। আর কোনোদিন তোমায় চুমু খেতে পারবো কিনা সন্দেহ আছে। প্লিজ আশা, নিরাশ করো না। আশা শান্ত দৃষ্টিতে তাকায় ঘাড়তারা লোকটির দিকে। সাইফ নিজের বোকা বোকা হাসি লুকিয়ে অসহায় মুখ বানিয়ে দুহাতে মেয়েটার কোমর জড়িয়ে ঠোঁটে গিয়ে দেয়। দুজোড়া ওষ্ঠের দীর্ঘ এক সন্ধি বিচ্ছেদ ঘটে আশার দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রমে। আশফাক আহমেদের সকল চিন্তার অবসান ঘটিয়ে আশা দুপুর 2টোর দিকে বাড়িতে গিয়ে পৌঁছায়। আশাকে দেখতে আশফাক আহমেদ আবেগী হয়ে পড়ল। মেয়েকে ছাড়া একটা দিন সে কল্পনাও করতে পারে না। তবে তার পেছনে ওই 8জনকে দেখতেই সে খ্যাপা সারের ন্যায় লম্বাটে শটগান বন্দুকটি নিয়ে ছুটে যায় তাদের দিকে। আশা চেঁচিয়ে ওঠে। আশফাক আহমেদের ছুটে আসা দেখে অলিউল্লাহ সহ বাকি 6জন ভয়ে বাগানের সুসজ্জিত গাছ ভেঙে দেয়াল টপকে ছুটে পালায়। সাইফ হতবুদ্ধির ন্যায় এদিক ওদিক তাকিয়ে উপায়ন্তর না পেয়ে 2 হাত উপরে তুলে চেঁচিয়ে বলে, আমি মরলে আপনার মেয়ে বিধবা হয়ে যাবে, আপনার নাতি নাতনি এতিম হয়ে যাবে। তোমায় আমি খুন করে ফেলবো। আমার মেয়ের দিকে চোখ দেওয়ার সাহস কি করে হয় তোমার? আশরাফ ছুটে গিয়ে বাবাকে জড়িয়ে ধরে আটকাতে লাগে। আশাও ছুটে গিয়ে বাবার বন্দুকের নলটি 2 হাতে আঁকড়ে ধরে অনুরোধ করে বলে, পাপা, তুমি শান্ত হও, এমন করো না। তাকে আমি ভালোবাসি, সে আমার স্বামী। আচ্ছা আচ্ছা, সরে যাও আমার সামনে থেকে। আমি খুব ভালো করেই জানি এই ছেলে তোমার টাকার লোভে ফাঁসিয়েছে। আশফাক আহমেদ ক্ষিপ্ত কণ্ঠে বলে। সাইফের ভ্রু কুঁচকে যায়। রাগান্বিত গলায় চেঁচিয়ে উঠে বলে, আপনার ওই ঘুষের টাকার উপরে আমার কোনো লোভ নেই, যত সব কালো টাকার পাহাড়। আপনার ওই ঘুষের টাকার উপরে আমার কোনো লোভ নেই, যত সব কালো টাকার বড়াই। নেহাতি আপনার কালো টাকার বড় করা সাদা মেয়ে অনেক আদরের, আমার প্রিয় নয়তো আপনার চারিধারে এই সাইপের টিকিটাও দেখা যেত না। আর আপনার ওই কালো টাকা থেকে আমার অল্প অল্প সাদা টাকার মূল্য অনেক বেশি। সাইফ! আশা ধমকে উঠল। সাইফ ফোঁস করছে। আশা বাবাকে ঠান্ডা করে বুঝিয়ে শুনিয়ে মানিয়ে নেয়। কোনো বাবাই চায় না নিজের মেয়েকে ডিভোর্সি দেখতে। আশফাক আহমেদও চায় না। তাই তো দাঁতে দাঁত চেপে সহ্য করে নয় অপ্রিয় এক মানুষকে নিজের মেয়ের জীবন সঙ্গী হিসেবে। সাইফের আনন্দ দেখে কে? সে তো ভেবেছিল তাকে জেলের ভাত খেতেই হবে। খুশিতে আত্মহারা হয়ে আশার হাত ধরে হাঁটা দেয়, তেরছা কণ্ঠে খোঁচা মেরে বলে, আমার চাকরিটা ফিরিয়ে দিন, নয়তো আপনার মেয়ে না খেয়ে থাকবে। আশফাক আহমেদ ভ্রু কুচকে জিজ্ঞাসা করে। এই তুমি কোথায় যাচ্ছ? সাইফ উৎফুল্লিত হয়ে বলে, কোথায় যাব আবার? বাড়ি যাচ্ছি। আশাকে কেন নিয়ে যাচ্ছ? আশফাক আহমেদ ফের গম্ভীর গলায় শুধায়। সাইফের কপালে ভাঁজের সৃষ্টি হয়। প্রহসনমূলক কথায় হেসে বলে, আশা আমার বউ, আমার বউকে নিয়েই তো আমি বাড়িতে যাব। তোমার সাথে আমার কথা শেষ হয়নি। আমার রুমে এসো। আর আশা, এইসব শাড়ি টাড়ি চেঞ্জ করে নিজের পোশাক পরো। এটা কার পোশাক পরেছ? তোমায় আমি বলিনি কখনো অন্যের পোশাক পরবে না?
কার কি রোগ জীবাণু আছে তা যদি তোমার গায়ে সংক্রামিত হয়? দেখেছো তো, নিজের পছন্দ এমন একজনকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছো যে কিনা একটা নতুন পোশাকই কিনে দিতে পারেনি। তাচ্ছিল্য করেই বলল আশফাক আহমেদ। আশা ব্যথিত নয়নে তাকায় বাবার দিকে। সাইফের প্রচুর রাগ হয়, ইগোতে বাঁধলো। থমথমে মুখে জাদ্রেল শ্বশুরকে অনুসরণ করে তার রুমে যায়। সেখানে গিয়ে তার রাগ বাদ ভাঙা হয়ে পড়ে, কেননা আশফাক আহমেদ তার বিবাহ কন্ট্রাক্ট পেপার বানিয়ে রেখেছে। আশফাক আহমেদ কঠোর গলায় বলল, আশার বয়স কম, ও সংসার সামলানোর কিছু বোঝে না। ও এখন পড়াশোনা করবে, ক্যারিয়ার করবে, তাই সংসার বাচ্চা কাচ্চা এইসব কিছুর কথা এখন মুখেও তুলবে না। ও ও তোমার বাড়িতে থাকবে না, এখানেই আমার কাছেই থাকবে। তুমি চাইলে এখানেই থাকতে পারো, আমার কোনো সমস্যা নেই। সাইফ শান্ত থাকতে চাইলেও থাকতে পারল না। তিরিকি কণ্ঠে শুধায়, আপনি আমাকে ঘর জামাই বানাতে চাচ্ছেন? আপনি আমাকে ঘর জামাই বানাতে চাইছেন? আর আপনার মেয়ে ছোট সংসার বাচ্চা কাচ্চা সামলাতে পারবে না, এটা আগে মনে ছিল না বিয়ে ঠিক করার আগে? তুমি আমায় বাধ্য করেছিলে আশার বিয়ে দিতে। সাইফ শোনে না, রাগে গজগজ করে বলে, বিয়ে করেছি বউকে বাপের বাড়ি রাখার জন্য নয়, তাই আপনার কথা মানতে পারছি না। আমি 1 সপ্তাহের মাঝে আশাকে আমার বাড়িতে তুলব। বলেই সে বেরিয়ে আসে সেখান থেকে, আশাকে সাথে নিয়ে বাবা মায়ের সাথে দেখা করানোর জন্য। বাবা আর স্বামীর দ্বন্দ্বের মাঝে আশা নিরুপায় হয়ে শুধু তাকিয়ে থাকে। আশাকে গাড়িতে বসিয়ে দিয়ে সাইফ ড্রাইভিং সিটে বসতে গেলে অলিউল্লাহ আর তার বন্ধুরা তার উপর হামলে পড়ে। হড়বড়িয়ে জিজ্ঞাসা করে। সাইফ রাগে ক্ষোভে ধূপ করে লাথি লাগায় অলিউল্লাহর পা বরাবর। অলিউল্লাহ লাফিয়ে উঠে পা আঁকড়ে ধরে, চিবিয়ে চিবিয়ে বলে, শালার বেইমান, বন্দুকের মুখে রেখে যখন পালিয়েছিলি তখন আমার কথা মনে এসেছে? অলিউল্লাহ খেকিয়ে উঠল। বেশ করেছি, এখন নিজেদের চাকরির বন্দোবস্ত নিজেরাই কর। ওই খেসরা বুড়োর পা ধরতে আমি পারবো না। বলে বাচ্চা কাচ্চার কথা চিন্তা না করতে। বিশ্বাস কর, এখানে আসার হেলথ কেয়ার না থাকলে তাকে এই বছরে নানা বানিয়ে দিতাম। আমার সাথে লাগতে আসা দেখিয়ে দিতাম। তার বন্ধু মহলে সকলেই অসহায় দৃষ্টিতে তাকালো সাইফের দিকে। এদিকে তারা চাকরিহারা হয়ে ভবঘুরে হয়ে বসে আছে, আর এই ছেলে শ্বশুরকে প্রতি বছর নানা বানানোর চিন্তায় রয়েছে। তারা ছুটে যায় আশার কাছে। আশা জানলার কাছ নামাতেই অলিউল্লাহ আর তার বন্ধুরা হাত জোর করে অসহায় কণ্ঠে বলে। আশা তাদের সকলকে আশ্বস্ত করে, সকলকে এসে সে বাবার সাথে কথা বলবে এই বিষয়ে। সাইফ বাবার সাথে আশাকে দেখা করিয়ে এনে সেদিনই সন্ধ্যায় আশাকে বাড়িতে দিয়ে আসে। সাথে 2 গাড়ি শপিং করে দিয়েছে আশাকে, যা যা প্রয়োজন। এক প্রকার শ্বশুরকে নিজের অ্যাবিলিটি দেখিয়ে এসেছে। তার 1 সপ্তাহের মাঝে আশাকে ধুমধাম করে ঘরে তোলে সাইফ। যতটা ধুমধাম করে আশফাক আহমেদ অনুষ্ঠানের আয়োজন করেছিল, তার থেকে দ্বিগুণ এলাহিভাবে সাইফ তার রিসেপশনের অনুষ্ঠান করে এবং আশার অনুরোধে আশফাক আহমেদ সাইফ সহ তার সকল বন্ধুর চাকরি ফিরিয়ে দেয়। ঘুটঘুটে অন্ধকার কামরার এখানে সেখানে একরত্তি যান্ত্রিক মেশিনের আলোকছটা ছাড়া তেমন আলো দেখাই মিলল না। বারান্দার চাঁদের আলোয় কারো উদাসীন ঘোরগ্রস্ত মলিন মুখ অনায়াসে দৃষ্টি নিবদ্ধ হবে। কোলে কেউ মাথা রাখায় সাইফ হকচকিত ধ্যানচ্যুত হলো। সাদার মাঝে হলুদ পিকাচু কার্টুন প্রিন্টেড ফতুয়া পাজামা পরা মেয়েটা গুটিসুটি মেরে বাবার কোলে শুয়ে আছে। সাইফ চঞ্চল হাতে অক্ষি কোটরে জমা নোনা জলগুলো লুকিয়ে ফেলে। বাবা আগলে নেয়নি, তাই মেয়েটি স্ব উদ্যোগে বাবার এক হাত টেনে জড়িয়ে ধরে। সাইফের বুকের ভেতরটা অস্থির হয়ে উঠল মেয়ের দেহের অস্বাভাবিক তাপমাত্রা অনুভব করতে পেরে। এত তাপ কেন? জ্বর উঠলো নাকি আবার? কদিন আগেই তো জ্বর থেকে উঠলো, এখনও কি জ্বর কমেনি? কাঠিন্যতা ধরে রাখতে পারল না সাইফ, থমথমে গলায় শুধায়, জ্বর তো কমেনি এখনো, ওষুধ খাও না কেন ঠিক মতো? সিয়াসা মলিন হেসে বাবার হাত আরো নিবিড়ভাবে জড়িয়ে ধরল, জড়ানো কণ্ঠে বলল, এটা পাপার জ্বর, পাপা আদর করে দিলেই ভালো হয়ে যাবে। সাইফ শুনল না মেয়ের কথা, গম্ভীর মুখে বলল, আমি ওষুধ আনছি, ভরা পেটে খেয়ে নাও। সিয়াসা উঠতে দিল না বাবাকে, অনুনয় করে বলল, তোমার কোলে একটু ঘুমাই পাপা, তুমি মাথায় হাত বুলিয়ে দিলে জ্বর কমে যাবে। সাইফ থমথমে মুখে মেয়ের মাথায় হাত বুলাতে শুরু করে। নীরবে অনেকটা সময় কেটে যায়। সাইফ বেশিক্ষণ পারল না নিজের গাম্ভীর্যতা বজায় রাখতে। নিকষ অন্ধকারে ঢাকা নিস্তব্ধতা ভেঙে সাইফ আদুরি গলায় ডাকল, সিয়া, বাচ্চা। শেষা চট করে চোখ খুলে তাকায় বাবার দিকে। দূর গগনের পানে সাইফের দৃষ্টি, চোখ দুটো চিকচিক করছে। শেষের বুকের ভেতরটা ভেঙে আসে বাবার কান্নারত মুখশ্রী দেখে। বিবেক জ্ঞান হয়েছে পর থেকে সে কখনোই বাবার চোখে পানি দেখেনি, তবে আজ কেন বাবা এমন করছে তার ধ্যান ভাঙে বাবার আশ্চর্যজনক কথায়। তোমার মাম্মার মৃত্যু স্বাভাবিক ছিল না।
সিয়া স্তব্ধ হয়ে যায়, স্তম্ভিত কণ্ঠে বলে, পাপা তুমি কি বলছো? মামার মৃত্যু স্বাভাবিক ছিল না মানে কি? তোমার মামা অ্যাক্সিডেন্ট করেনি, বরং করোনা হয়েছিল।